একদল ছেলে দুর্গম এক গুহায় বেড়াতে যায়। দুর্ভাগ্যবশত তাদের একজন বন্ধু শয়তানের রান্নাঘর খ্যাত সেই দুর্গম গুহায় পড়ে যায়। ২০০৬ সালে এমনই এক ঘটনা ঘটেছিল ভারতে, যখন কেরালার কোচি থেকে একদল তরুণ ঘুরতে যায় তামিলনাড়ুর কোড়াইকানালে। নিজের বন্ধুকে বাঁচানোর অসামান্য কাহিনী নিয়ে তৈরি আজকের মুভি মানজুমেল বয়েস। কাহিনীর শুরুতে একজন ড্রাইভার খাবার খেয়ে হাত মোছার সময় একটা নিউজ দেখতে পায়। সে এবং তার সাথীরা দ্রুত সেই নিউজ পেপার নিয়ে গ্রামে ফিরতে শুরু করে। পরের দিন সকালে পৌঁছেই সবাইকে কাগজটা দেখাতে চার্চে ছুটে যায়। কি এমন ছিল সেই কাগজে, সেটা জানতে হলে আমাদের কয়েকদিন পেছনে যেতে হবে। সিন শিফট হয় একটি বিয়ে বাড়িতে। কিছু লোককে মনের খুশিতে নাচতে দেখা যায়। আমরা জানতে পারি এরা একসময় সবাই একই ক্লাবের সদস্য ছিল। নাম ছিল যুব দর্শন, এখন আলাদা হয়ে গিয়েছে। একদল নিজেদের নাম দিয়েছে দর্শন, অন্য দল মানজুমেল বয়েজ। আমাদের আজকের কাহিনী এই মানজুমেল বয়েজদের নিয়েই। অনেকগুলো ক্যারেক্টার আছে, একটু মনে রাখার চেষ্টা করবেন। মনে না থাকলেও সমস্যা নেই, আমি সময় সময় নামগুলো বলতে থাকবো। কুট্টান বিয়েবাড়িতে খাবার সার্ভ করছিল। আমরা মানজুমেল বয়েসের অন্য একজন সদস্য সুধীরকেও দেখতে পাই। বিয়েতে সুধীরের পরিচিত একজন ট্রাভেল এজেন্সির লোক প্রসাদের সাথে দেখা হয়ে যায়। সুধীররা ট্যুর প্ল্যান করছে শুনে প্রসাদ নিজের কার্ডটা এগিয়ে দিয়ে আসে। অন্যদিকে এক কথায় দুই কথায় দর্শন এবং মানজুমেল বয়েসদের মধ্যে ঝগড়া লেগে যায়। কুট্টান এসে কোনো মতে তাদের আলাদা করে। দুই ক্লাবই একে অপরের দোষ দিয়েই যাচ্ছিল। শেষে সিদ্ধান্ত হয় একটা খেলার মাধ্যমে ঝামেলার নিষ্পত্তি করা হবে। মোটা একটা দড়ি নিয়ে দুই ক্লাব দুই পাশ থেকে টানতে শুরু করে। যথারীতি মানজুমেল বয়েস হেরে যায়। এরা সবাই আলাদা আলাদা শ্রেণী পেশার মানুষ। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় একসাথে বসে আড্ডা দেয়। অন্য ক্লাবের ঘুরতে যাওয়ার ছবি দেখে সিদ্ধান্ত নেয় তারাও ঘুরতে যাবে। আর 10টা ফ্রেন্ডস গ্রুপের মতো এখানেও একটার পর একটা প্ল্যান তৈরি হয় আর ক্যান্সেল হতে থাকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে কোড়াইকানাল যাওয়া হবে। সুধীর প্রসাদকে ফোন করে ট্যুর ফিক্সড করে নেয়। গাড়ির ড্রাইভার হিসেবে প্রসাদ সহ মোট 10 জন যাবে। সুভাষের টাকার সমস্যা, তাই ট্যুরে যাবে না বলে ক্লাব থেকে বেরিয়ে যায়। একদম শেষ মুহূর্তে কাজের ঝামেলার কারণে সাধু আসতে পারে না। সবাই সিদ্ধান্ত নেয় সাধুর জায়গায় সুভাষ যাবে। সুভাষকে নেওয়ার জন্য কুট্টান তার বাসায় চলে আসে। সুভাষের একই কথা, তার কাছে টাকা নেই। কিন্তু কুট্টান সেসব কথা শোনে না, বলে খাওয়ার টাকা আছে না, ওতেই হয়ে যাবে, বাকিটা আমরা সামলে নেব। অবশেষে সবাই ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝপথে সিজু গাড়ি থামিয়ে কোড়াইকানাল যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। সিজু একটু বদমেজাজি হওয়ায় কেউ তাকে নিতে চাচ্ছিল না। পরে অবশ্য সবাই রাজি হয়ে যায়। তারা ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে শুরু করে। ট্যুর শেষে সবাই যখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল, তখন সুধীর বলে, আমরা একটা জায়গা মিস করে গেছি। জায়গাটার নাম গুনা কেভ। কমল হাসানের একটা ফেমাস গান সেখানে শ্যুট করা হয়েছিল। কথাটা শোনা মাত্রই সবাই যেতে রাজি হয়ে যায়। তারা সরাসরি গুনা কেভ এরিয়াতে চলে আসে। গাড়ি থেকে নেমে আরমুগাম নামের একজন লোকের দোকান থেকে হালকা পাতলা কিছু নাস্তা করে নেয়। আরমুগাম বলে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি ফিরে আসবেন আর যাওয়ার সময় আমার দোকান থেকেই খেয়ে যাবেন। সবাই যখন উপরে উঠছিল তখন প্রসাদ ঘুমানোর জন্য নিচে থেকে যায়, কারণ সারা রাত তাকে গাড়ি চালাতে হবে। বাকিরা গুনা কেভ দেখতে চলে আসে। সবাই চারপাশটা বেশ উপভোগ করছিল। একটু পর সুধীর সবাইকে নিয়ে লোহার গ্রিল দিয়ে আটকানো একটা জায়গায় আসে। এটাই আসল গুনা কেভ। জায়গাটা বিপজ্জনক হওয়ায় এখানে ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ। এই কথা শোনার পর সবাই যাওয়ার জন্য আরও বেশি আগ্রহী হয়ে পড়ে। ফরেস্ট গার্ডের সাথে ঝামেলা হবে ভেবে কুট্টান সবাইকে নিয়ে চলে যাচ্ছিল। তখনই 3 জনকে গুনা কেভ থেকে বের হতে দেখা যায়। ব্যাস, আর কাউকেই আটকে রাখা যায় না। সবাই লোহার প্রাচীর টপকে নিচে চলে আসে। জায়গাটা অনেক বিপজ্জনক জানা সত্ত্বেও তারা গুহার ভেতরে যেতে শুরু করে। জায়গায় জায়গায় গ্রিল দিয়ে পথ আটকানো ছিল, কিন্তু তারা সেইগুলো টপকে আরও ভিতরে চলে আসে। গুহার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। 3 জন উপরে উঠে যায় আর বাকিরা নিচে থাকে। তারা পাথরের গায়ে কোচি বয়েস লেখা দেখতে পায়। একটু খোঁজাখুঁজি করতেই একটা রঙের কৌটা পেয়ে তাদের মাথায় বুদ্ধি আসে কোচি বয়েসের মতো মানজুমেল বয়েস লিখতে হবে।
লেখা শেষে কুট্টানরা বাকিদের ছবি তোলার জন্য উপরে আসতে বলে। সবাই যখন উপরে আসছিল তখন হঠাৎ সুভাষ একটা গর্ত দিয়ে নিচে পড়ে যায়। কয়েক মুহূর্তের জন্য কেউই বুঝতে পারে না কি হয়ে গেল। পাথরের উপর থেকে কিছু দেখতে না পেয়ে কুট্টান বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। একটু ধাতস্থ হয়ে সুধীর উত্তর দেয়, সুভাষ সুভাষ নিচে পড়ে গেছে। কথাটা শোনা মাত্রই বাকি তিনজন দৌড়ে নিচে নেমে আসে। সবাই গর্তের কাছে এসে সুভাষের নাম ধরে ডাকতে থাকে। তারা ভাবে হয়তো সুভাষ মজা করছে। হঠাৎ গর্ত থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আসে। সেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ট্যুরিস্ট গাইড ডমিনিক দূর থেকে বাদুড় দেখে কিছু একটা সন্দেহ করে। সবাই বুঝতে পারে সুভাষ মজা করছে না, সে আসলেই বিপদে আছে। তারা ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে সুভাষকে দেখার চেষ্টা করছিল, কিন্তু গর্তটা এতটাই বড় ছিল তারা কিছুই দেখতে পারছিল না। একটা পাথর ফেলে বোঝার চেষ্টা করে গর্তর গভীরতা কতটুকু। পাথর পড়ার শব্দ শুনে বুঝতে পারে এটা কোনো ছোটোখাটো গর্ত না, আর গর্তের দেওয়ালগুলো আঁকাবাঁকা খাঁজে তৈরি। তারা যখন সুভাষের নাম ধরে ডাকতে ব্যস্ত ছিল তখন অভিলাষ পেছন থেকে বলে ওঠে, সুভাষ আর নেই, ও চলে গেছে। চোখের সামনে বন্ধুর এই করুণ পরিণতি দেখে অভিলাষ ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। সবাই তাকে ধরে দূরে সরিয়ে নিয়ে যায়। ডমিনিক বাদুড় ওড়া দেখে গুনা কেভের কাছে পৌঁছায়। কুট্টানদের বলে, এত চেঁচামেচি করছো কেন? কুট্টান বলে, আমার বন্ধু নিচে পড়ে গেছে, আপনি প্লিজ কাউকে সাহায্যের জন্য ডাকুন। ডমিনিক জবাব দেয়, আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না। এটাকে শয়তানের গুহা বলে, তোমাদের উচিত এখান থেকে চলে যাওয়া। কিন্তু কেউই নিজেদের বন্ধুকে ফেলে সেখান থেকে চলে যেতে রাজি ছিল না। তিনজনকে গর্তের কাছে রেখে বাকিরা সাহায্যের জন্য ছুটে যায়। তারা ক্যামেরাম্যানের কাছে সাহায্য চাইলে ক্যামেরাম্যান বলে, পাথরের পাশের সেই গর্তে পড়েছে, তাই তো? তোমাদের বন্ধুকে আর কেউ বাঁচাতে পারবে না। ফরেস্ট গার্ড কেবলই এখান থেকে গেল, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। তারা দৌড়ে ফরেস্ট গার্ডকে খুঁজতে চলে যায়। এদিকে অভিলাষ বারবার ছুটে সুভাষের কাছে যেতে চাইছিল। সিজু অনেক কষ্টে তাকে আটকিয়ে রাখে। অন্যরা দৌড়াতে দৌড়াতে আরুমুগামের কাছে এসে পৌঁছায়। তাকে বলে ফরেস্ট গার্ডকে ডাকতে। সব শুনে আরুমুগাম বলে, কাউকে ডেকে ঝামেলায় পড়ার দরকার নেই, তার থেকে ভালো নিজেদের গ্রামে ফিরে যাও। পেছন থেকে আরুমুগামের মেয়ে বলে ওঠে, খামোখা ওদের ভয় দিচ্ছ কেন? তুমি গিয়ে পুলিশকে খবর দাও। আরুমুগাম তাকে চুপ করিয়ে দিয়ে বলে, তুমি এই শহরে বড় হওনি, তুমি ওই গর্ত সম্পর্কে কিছুই জানো না। তারা অনেক রিকোয়েস্ট করার পর আরুমুগাম গর্তের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার জন্য একজন থেকে যায়। যাওয়ার আগে আরুমুগাম সাথে করে কিছু লেবু নিয়ে নেয় যেন ভূত প্রেত তাদের কাছে না আসতে পারে। অন্যরা প্রসাদকে গাড়ি চালিয়ে থানায় নিয়ে যেতে বলে। আরুমুগাম এসে সবাইকে গর্তের কাছ থেকে সরিয়ে দেয়। তখনই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রসাদরা তখনও থানায় পৌঁছাতে পারেনি। সবার একটাই চিন্তা, কিভাবে সুভাষকে বাঁচানো যায়। ইতোমধ্যেই প্রসাদরা থানায় পৌঁছে যায়। পুলিশদের কাছে সাহায্য চাইলে তারা উল্টো বলতে শুরু করে, রেস্ট্রিক্টেড এরিয়া জেনেও গিয়েছ কেন? তোমার বন্ধু যে গর্তে পড়েছে সেটা সাধারণ কোনো গুহা না। কমল হাসান শুটিং করার পর এই গুহার নাম হয়েছে গুনা কেভ। এর আগে এই গুহাকে শয়তানের রান্নাঘর বলা হতো। অন্যদিকে আরুমুগাম বলছিল, স্বাধীনতার পর থেকে মোট ১৩ জন এই গর্তে পড়েছে, কিন্তু কেউই বেঁচে ফেরেনি, বরং তাদের লাশও পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন ছিল মন্ত্রীর ১০ বছরের ভাইপো। এক টুকরো হাড়ের বিনিময়ে ১৫ লক্ষ টাকা দিতে চাইলেও কোনো ব্যক্তি গর্তে নামতে রাজি হয়নি। এখানে লোভী মানুষের অভাব নেই, কিন্তু কোনো লোকালই এই গর্তে নামতে রাজি হয় না। একজন কেন্দ্রীয় সরকারের লোকও কিছু করতে পারেনি, আর তোমরা তো সেখানে কেরালা থেকে আসা সাধারণ ট্যুরিস্ট মাত্র। ইন্সপেক্টর আচমকা এসে প্রসাদদের মারতে শুরু করে। বলে, নিজের বন্ধুকে খুন করে এখন পুলিশকে অর্ডার দিতে এসেছিস? এদের নামে এফআইআর লেখ, আমিও দেখব এরা বাড়ি যায় কিভাবে। এদিকে বৃষ্টির পানি আস্তে আস্তে গুহার ভেতরে পড়তে শুরু করেছে। বৃষ্টি মাথায় ক্যামেরাম্যান গিয়ে ফরেস্ট গার্ডকে ডেকে নিয়ে আসে। ফরেস্ট গার্ডও নিজের আধ খাওয়া খাবার রেখে রওনা দেয়। কুট্টানরা চেষ্টা করছিল কিভাবে পানি আটকানো যায়, কিন্তু সেটা কি আর সম্ভব? ফরেস্ট গার্ড এসে ওদের সবাইকে চলে যেতে বলে, কারণ সুভাষের বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই। এতক্ষণ একপাশে দাঁড়িয়ে থাকা সুধীর, যে জামা কাপড়ে ময়লা লাগবে বলে বিয়ে বাড়িতে পানিও ঢেলে দেয় না, সেই সুধীর সব ভুলে কাদা পানিতে ঝাঁপিয়ে পড়ে।
যাতে অন্তত কিছুটা হলেও পানি আটকানো যায়। কোড়াইকানালের ঠান্ডা আবহাওয়ায় আর বৃষ্টিতে ভিজে সবার অবস্থাই আস্তে আস্তে খারাপ হতে থাকে, কিন্তু কেউই সরতে রাজি ছিল না। সবার একটাই ইচ্ছা, যদি কোনো মতে নিজের বন্ধুর প্রাণ বাঁচানো যায়। থানায় ইন্সপেক্টর কনস্টেবলকে প্রসাদের সাথে গুনা কেভে যেতে বলে। যাওয়ার সময় দড়ি আর টর্চও নিতে বলে, কারণ খবরটা মিডিয়া পর্যন্ত চলে গিয়েছে। পথে কনস্টেবল গাড়ি থামিয়ে সিগারেট আর ওল্ড মঙ্কের বোতল কিনে আনতে বলে। নিরুপায় হয়ে গাড়ি থেকে নেমে সেগুলো কিনতেও হয়, নয়তো পৌঁছাতে দেরি হয়ে যাবে। আমাদের দেখানো হয় ছোটবেলায় তারা দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে গোসল করত, কিন্তু সুভাষ ঝাঁপ দেওয়ার সাহস পেত না। তাদের আশকারা পেয়েই শেষে সাহস করে নদীতে ঝাঁপ দেয়। পরক্ষণে দেখানো হয় সুভাষ গর্তে পড়ার পর আঁকাবাঁকা পাথরের দেয়ালে ঘাই খেতে খেতে নিচে পড়ছিল। তার জামা কাপড় সব ছিঁড়ে গিয়েছিল। নিচে পড়তে পড়তে একটা পাথরে কোনো মতে বেঁধে যায়, আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। কনস্টেবল ঘটনাস্থলে এসে জানতে পারে সুভাষ অনেকক্ষণ আগেই গর্তের ভেতরে পড়েছে। হাতের টর্চটা নিয়ে একটু উকিঝুঁকি মেরে বলে, তোমাদের বন্ধুকে বাঁচানো সম্ভব না। প্রসাদকে গাড়ি বের করতে বলে, কিন্তু প্রসাদ মুখের উপরেই না বলে দেয়। সাথে সাথেই কনস্টেবল প্রসাদকে একটা চড় মারে, কিন্তু তারপরেও প্রসাদ কোনো মতেই গাড়ি বের করতে রাজি ছিল না। তার কথা গাড়ি পুড়িয়ে দিলেও সে গাড়ি বের করবে না। ট্যুর গাইড ডমিনিক, আরুমুগাম, ফরেস্ট গার্ড সবাই মিলে কনস্টেবলকে বোঝাতে থাকে 10 মিনিট পরেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওদের সাহায্য না করি তাহলে ওদের সাহায্য করার মতো আর কেউই নেই। কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে যায়। কনস্টেবল উঠে এসে বলে, দেখো ভাই, আর কতক্ষণ বসে থাকবে? থানায় গেলে অন্তত ওর পরিবারকে খবর দিতে পারবে। কুট্টান বলে, ওর পরিবারকে কি জবাব দেব? ওর মাকে কি জবাব দেব? কনস্টেবল বুঝে যায় ওরা কোনো কথাই শুনবে না, তাই ফরেস্ট গার্ডকে বলে সবাইকে সরিয়ে দিতে। সিক্সন তখন গুহার মুখে গিয়ে সুভাষ সুভাষ বলে চিৎকার করা শুরু করে। আমাদের দেখানো হয় সুভাষ উলঙ্গ হয়ে গুহার নিচে দিয়ে হাঁটছে। উপরে তাকিয়ে দেখতে পাই তার বন্ধুরা পাথরের উপরে দাঁড়িয়ে উল্লাস করছে। সুভাষ নিচে থেকে বারবার বলতে থাকে, আমাকে রেখে যাস না। তখনই সুভাষের জ্ঞান ফিরে আসে। অর্থাৎ সিক্সনের ডাক শুনে সুভাষ এসব কিছু হ্যালুসিনেট করছিল। জ্ঞান ফিরে পেয়ে সুভাষ অসহ্য ব্যথার যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই চিৎকার গুহার মুখে থাকা সিক্সনের কানে পৌঁছায়। সে আরও জোরে জোরে সুভাষ সুভাষ বলে ডাকতে শুরু করে। পরে সবাই কনফার্ম হয় সুভাষ আসলেই বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টরের গাড়িসহ রেস্কিউ টিম চলে আসে। একজন এসে ইন্সপেক্টরকে বলে গুনা কেভের ব্লুপ্রিন্ট পাওয়া যাবে কিনা, কিন্তু ইন্সপেক্টর উত্তর দেয়, কেউ কখনো নিচে গিয়ে ফিরে আসেনি, তাহলে ব্লুপ্রিন্ট থাকবে কোথা থেকে? আর রেস্ট্রিক্টেড এরিয়া জেনেও ওখানে গিয়েছে কেন? যতটুকু ফর্মালিটির দরকার ততটুকুই করো, রিস্ক নেওয়ার দরকার নেই, বাকিটা আমি সামলে নেব। রেস্কিউ টিম অনেকক্ষণ যাবৎ দড়ি নিচে ফেলছিল, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। সিজু আর সহ্য করতে না পেরে এগিয়ে এসে বলে, আপনারা তো অনেকক্ষণ ধরে দড়ি পাঠাচ্ছেন, কিন্তু সুভাষ যদি দড়ি ধরার মতো অবস্থায় না থাকে, কাউকে নিচে পাঠান প্লিজ। এসআই রেগে যায়। পাশ থেকে ক্যামেরাম্যান বলে, ও ঠিকই বলছে স্যার, কাউকে নিচে পাঠানো উচিত। অবশেষে একজনকে নিচে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু শেষ মুহূর্তে লোকটা বেঁকে বসে। সে নিচে নামতে সাহস পাচ্ছে না। লোকটা 50 জনের উপরে সুইসাইড পয়েন্ট থেকে বিভিন্ন লোককে উদ্ধার করে নিয়ে এসেছে, কিন্তু নিচে নামার মতো কলিজা তার নেই। লোকাল লোকজনও কেউ নিচে নামতে রাজি হয় না। কুট্টানের মনে পড়ে ছোটকালে তারা যখন নদীতে গোসল করছিল, তখন তাদের এক বন্ধু অনিল পানিতে ডুবে যায়। তখন কুট্টানি তাকে বাঁচিয়েছিল। কুট্টান বলে সে যাবে সুভাষকে বাঁচাতে। পুলিশ কিছুতেই রাজি হয় না একজন অনভিজ্ঞ লোককে এমন বিপজ্জনক জায়গায় পাঠাতে। তখন আরুমুগাম এসে বলে, আপনারা কেউ যাচ্ছেন না, লোকালরা কেউ যেতে রাজি না। ও যখন যেতে যাচ্ছে তখন ওকেই যেতে দিন। পাশ থেকে সুধীর বলে, কুট্টান তুই ভেবে বলছিস তো? কুট্টান বলে, তুই কি করতিস? সুধীর জবাব দেয়, তুই না থাকলে আমিই যেতাম। নিচে যাওয়ার আগে একজন রেস্কিউয়ার তাকে রশি বাঁধার নিয়ম শিখিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো রেস্কিউয়ারদের ভাষা তামিল, আর কুট্টানরা মালায়ালাম ভাষায় কথা বলে। কুট্টান তাদের কোনো কথাই বুঝতে পারে না। সুধীরকে বলে, আগে নিচে যায়, তারপর কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। অতঃপর কুট্টানকে আস্তে আস্তে নিচে নামানো হয়। গর্তের দুই পাশের দেওয়ালগুলো ছিল এবড়ো থেবড়ো এবং খুবই চাপা। কুট্টান আস্তে আস্তে নিজের গা বাঁচিয়ে নিচে নামতে থাকে।
অনেকটা নিচে নামার পর সে সুভাষের কণ্ঠ শুনতে পারছিল, কিন্তু কিছুই দেখতে পারছিল না। একসময় দড়ি শেষ হয়ে যায়। পুলিশ বলে আরও একটা দড়ি নিয়ে এসে জোড়া দিতে, কিন্তু রেস্কিউ টিমের সদস্য জানায় দড়ির দৈর্ঘ্য 120 ফুট। কুট্টানও এখন 120 ফুট নিচে আছে। নিচে অক্সিজেনের লেভেল অনেক কম। আরও নিচে গেলে কুট্টানের নিজের জীবনই সংকটে পড়তে পারে। সুধীর গুহার মুখে এসে কুট্টানকে সবটা জানায়। কুট্টান নিজের জীবনের পরোয়া না করে আরও নিচে নামাতে বলে। দড়ির সাথে নতুন দড়ি বেঁধে দেওয়া হয়। আরও একটু নিচে যাওয়ার পর সুভাষকে দেখতে পায়, কিন্তু বিপত্তি ঘটে যখন কুট্টান ভুলে যায় কিভাবে রশি বাঁধতে হবে। বুদ্ধি লাগিয়ে সুভাষকে নিজের শরীরের সাথে বেঁধে ফেলে। হঠাৎ সুভাষ তার গলা চেপে ধরে বলতে থাকে, কে তুই? তারপর আবার জ্ঞান হারিয়ে ফেলে। নড়াচড়া করাতে সুভাষ এবং কুট্টান স্লিপ করে নিচে পড়তে থাকে। দড়ির টানে উপর থেকে একজন তো নিচেই পড়ে যাচ্ছিল, অন্যরা তাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর বাকিরা কুট্টানদের টেনে উপরে ওঠাতে শুরু করে। উপরে টানতে টানতে দড়িটা হঠাৎ পাথরের খাঁজে আটকে যায়। যতই দড়ি টানা হচ্ছিল কুট্টান ততই ব্যথা পাচ্ছিল। তারা খুবই বাজেভাবে গুহায় ফেঁসে গিয়েছিল। সিক্সন খেয়াল করে অভিলাষ কোনো এক ফাঁকে পাথরের উপরে উঠে গর্তে উকি দিচ্ছে। অভিলাষের ট্রমার কথা মনে করে সবাই তাকে নিচে নামতে বলছিল। তারা মনে করে অভিলাষ হয়তো গর্তে লাফ দিতে পারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অভিলাষ দড়ি ঢিলা দিতে বলে। তারা দড়ি লুজ করতেই কুট্টান পাথরের খাঁজ থেকে দড়িটা বের করে আনে। তারপর আবার দড়ি টেনে উপরে উঠাতে থাকে। কিছু সময় পরই তারা দুজন গুহা থেকে বেরিয়ে আসে। সিজু সুভাষকে কোলে করে দৌড়ে আগুনের কাছে নিয়ে যায়। তারপর একটা গরম কাপড় দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়। পুলিশ থানায় গিয়ে ফর্মালিটিস পূরণ করার কথা বলতেই ডমিনিক এবং আরুমুগাম বলে, এই অবস্থায় আপনারা হসপিটালে না নিয়ে গিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলছেন কিভাবে? ইন্সপেক্টর তখন দ্রুত সুভাষকে হসপিটালে নিয়ে যেতে বলে। হসপিটালের ডক্টর সুভাষ এবং কুট্টানকে প্রাথমিক চিকিৎসা দেয়। ডক্টর সুধীরকে ডেকে বলে, আপনার বন্ধুর এখন ট্রমা কেয়ারের প্রয়োজন, যেটার ফ্যাসিলিটি আমাদের এখানে নেই। আপনারা তাকে বড় কোনো হসপিটালে নিয়ে যান। সুধীর বলে, কিন্তু পুলিশ? ডক্টর বলে, পুলিশ তো টাকার পেছনে পড়ে আছে। আসল কেস তো ফরেস্ট ডিপার্টমেন্টের। ডিএফও আমার পরিচিত, আমি তাকে বলে দিচ্ছি। ডক্টরের সাহায্যে তারা যথাদ্রুত সম্ভব সুভাষকে নিয়ে অন্য হসপিটালে চলে যায়। যাওয়ার আগে পুলিশ সিক্সনদের ওয়ার্নিং দেয় তাদের জন্য আর কখনোই কোড়াই কানালের আশেপাশে না দেখা যায়। তারা দ্রুত কোচি ফিরে ডিস্ট্রিক্ট হসপিটালে সুভাষকে ভর্তি করিয়ে দেয়। তার অবস্থা জানতে পেরে সুভাষের মা এবং বাকিদের পরিবারের লোকজন সুভাষকে দেখতে আসে। ছেলের এমন অবস্থা দেখে সুভাষের মা কুট্টানকে ইচ্ছামতো কথা শোনায়। তার একটাই কথা, সুভাষের কিছু হয়ে গেলে তার কি হতো? কুট্টানের উপর ভরসা করেই তো সুভাষকে ঘুরতে পাঠিয়েছিল। কুট্টানের উচিত এখন বিয়ে করে সংসারী হওয়া। সুভাষের মায়ের মনের অবস্থা বুঝতে পেরে কুট্টান চুপচাপ কথাগুলো হজম করে নেয়। সবাই পরের দিনই যার যার কাজে নেমে পড়ে। কুট্টানও বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে। অনেক দিন হয়ে যাওয়ার পরও সুভাষের মা কুট্টানকে ক্ষমা করতে পারে না। সুভাষ এখনও রাতে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই সেই গুহার ভয়ানক দৃশ্য তার চোখে ভেসে ওঠে। তার মনে হয় চোখ বন্ধ করলে সে আবার ওই গুহায় পৌঁছে যাবে। ড্রাইভার লোকটা তামিলনাড়ু থেকে এই নিউজটা নিয়েই চার্চে এসেছিল। সবাই সত্যিটা জানতে পেরে কুট্টানের সাথে দেখা করতে আসে। সুভাষের মা কুট্টানের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। যে তার কলিজার টুকরোকে বাঁচিয়েছে, না জেনে বুঝে তাকে কতই না কথা শুনিয়েছে। নিজের ভুল বুঝতে পেরে কুট্টানের কাছে ক্ষমা চেয়ে নেয়। গুনা কেভের প্রতিটা জায়গা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। একদম শেষে আসল মানজুমাল বয়েজদের দেখানো হয়, যারা এই লোমহর্ষক ঘটনার সম্মুখীন হয়েছিল। মুভিটা এখানেই শেষ হয়। আমার মতে মুভিটা আপনার অবশ্যই দেখা উচিত। সময় পেলে একবার অন্তত দেখার চেষ্টা করবেন। আর যারা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ নিয়মকানুন মেনে চলবেন। এতে আপনি যেমন সেফ থাকবেন তেমন অন্যরাও সেফ থাকবে। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর খুব বেশি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।